তো তোমারও ফটোগ্রাফি করতে ইচ্ছা হয় কিন্তু তুমি বুঝতে পারছো না যে কীভাবে করবে, আর বাবার কাছে ডিএসএলআর জন্য বারবার বকা খাচ্ছ, তো চিন্তা করো না, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকের ভিডিওটাতে আমি কিন্তু তোমাদেরকে বোঝাবো, তোমাদের কাছে যদি ডিএসএলআর না থাকে বা যদি বাবা তোমাদেরকে ডিএসএলআর কেনার পয়সা না দেয়, তাহলে তোমরা কীভাবে ফোন দিয়ে ডিএসএলআর টাইপ ছবি তুলতে পারো। ফোনটা যখন আমি কিনেছিলাম আগের বছর সেপ্টেম্বর মাসে, সেখান থেকে কিন্তু এখন এটা 10 মাস এসছে। আর এই 10 মাসের মধ্যে আমি অনেক ফটো তুলেছি এই ফোন দিয়ে, ফটো ভিডিও অনেক কিছু করা হয়েছে। আর এই ছবি তোলার যে 10 মাসের মধ্যে যা আমি এক্সপিরিয়েন্স হয়েছে এই ফোন দিয়ে ছবি তুলে যা বুঝেছি আমি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর কীভাবে আমি কী ইউজ করি না করি পুরোটা প্রপারলি বলবো। তো চলো স্টার্ট করা যাক। তো হ্যাঁ, এবার কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা মিথের ব্যাপারে বলে দিই। সবাই বলতে না, অনেকেই কিন্তু দেখি মেগাপিক্সেল করে। এখনকার দিনের ফোনে 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, কিছুদিন পরে দেখবো 300 মেগাপিক্সেলও চলে আসবে। এখন কী হয়, অনেকে বলে মেগাপিক্সেল নিয়ে ছোটো। তো আমি মেগাপিক্সেল নামের ছোট্ট একটা কথা বলে দিই। মেগাপিক্সেল ইউজ করা হয় কিন্তু যখন কোনো ছবি তুমি তুলছো, আবার 200 মেগাপিক্সেল বা 100 মেগাপিক্সেলে, তখন যেটাকে তুমি জুম ইন করবে, সেই জুম ইনটা যাতে কোনো ফাটে না বা পিক্সেলাইজ যাতে না হয়, সেই কারণের জন্য কিন্তু এই মেগাপিক্সেল ইউজ করা হয়। তো মেগাপিক্সেল কিন্তু কোনোদিনও ছবির কোয়ালিটি ভালো করবে না। আমি কিন্তু এই কদিনে যা আমি ছবি তুলেছি বা এই 10 মাসে যা আমি ছবি তুলেছি, সব কিন্তু আমি 12 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলও আমি কিন্তু ছবি তুলেছি। কিছু কিছু ছবি তো আমি আইটেলের ফোনে তুলেছি, ওটা কিন্তু 8 মেগাপিক্সেল আছে। মেগাপিক্সেল কোনোদিনও একটা ছবির কোয়ালিটি ইমপ্রুভ করে না, করে তুমি কীভাবে ছবি তুলছো। ঠিক আছে, তো চলো এবার বলছি মেন কী রুল আমি ইউজ করি। তো হ্যাঁ, এই ফটোগ্রাফি শুরু করার আগে ফোনের সেটিংসে যাও, ফোনের বলতে ক্যামেরা সেটিংসে যাও, ওখান থেকে গিয়ে কিন্তু দেখো গ্রিড লাইনটা অন করে নাও, তারপর আমি বলছি তোমরা কীভাবে শুরু করবে। তো হ্যাঁ, ফার্স্ট কম্পোজিশন নিয়ে এবার কথা বলি। ফার্স্ট কম্পোজিশন হচ্ছে কিন্তু তোমরা যেটা ইউজ করবে তোমাদের ছবিগুলোর জন্য, যারা বিগিনার আছো বা যারা সবে ছবি যারা শুরু করছো বা এই ফটোগ্রাফি যারা আসবে, তাই জন্য ফার্স্ট যেটা কম্পোজিশন সেটা হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ডটা কি, তোমাদের যে গ্রিড লাইনটা আমি অন করালাম, গ্রিড লাইনে দেখো ওখানে কিন্তু দুটো ভার্টিক্যাল আর দুটো হরিজন্টাল লাইন আছে। ওই যে লাইনগুলো, ওই যে দুটো চারটে যে লাইন আছে, ওই চারটে লাইন যে জায়গাতে ইন্টারসেক্ট করছে, ওই জায়গাটাতে তুমি যদি তোমার সাবজেক্টে পুট করো, তাহলে কিন্তু তোমার যে ছবি ওটা অটোমেটিকলি আই প্লিজিং হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তো রুল অফ থার্ড কিন্তু অনেক যারা বড় বড় ফিল্ম মেকার আছে বা ফটো টেকার আছে, ওরাও কিন্তু ইউজ করে। তো আমি বলবো যারা বিগিনার আছো তারা কিছু করো না করো, যারা ছবি তুলছো চেষ্টা করো রুল অফ থার্ডটাকে বেশি করে ইউজ করার, আর ভালো ছবি তুলতে পারবে। তো এটাই হচ্ছে মেন, যেটা বিগিনারদের জন্য যেটা ফার্স্ট কম্পোজিশন। এটাকে এবার কিন্তু সেকেন্ড কম্পোজিশনের কথা আছে, সেটা কিন্তু হচ্ছে লিডিং লাইন। তো লিডিং লাইনটা কি, তোমরা যখন রেল স্টেশনের ছবি বা রেল লাইন বা রেল ট্র্যাক বা হচ্ছে সরু গলির এই ছবিগুলো সব দেখেছো, অনেক সময় কিন্তু অনেক বেস্ট বা ভালো লাগে ছবিগুলো। তো কেন লাগে সেই বিষয়টা বলি। লিডিং লাইন কিন্তু তুমি যখন ইউজ করবে তোমার ফটোগ্রাফি বা কম্পোজিশনের মধ্যে, এটা কী হয়, তোমার যে সাবজেক্ট যেটা আছে সেটাতে কিন্তু একটা ফুল টু ফুল ফোকাস করে। আর আমি কিন্তু এইগুলোকে বেশি আমি ইউজ করি লিডিং লাইন। যারা স্ট্রিট ফটোগ্রাফার আছো বা যারা স্ট্রিটে ছবি তুলবে, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট কম্পোজিশন টাইপসও হয়ে যায়। তো চেষ্টা করো যে যখনই তুমি স্ট্রিটে ছবি তুলবে বা স্ট্রিট ফটোগ্রাফি যখনই করবে, তারা কিন্তু এই লিডিং লাইনটাকে বেশি করে ইউজ করো, তাহলে কিন্তু আরও ভালো তোমরা ছবি তুলতে পারবে। ঠিক আছে, চলো। তো হ্যাঁ, এখন একটু জায়গার একটু চেঞ্জ লাগতে পারে। আমি এতক্ষণ জনিদার বাড়িতে ছাদে শ্যুট করছিলাম, এখন ঘরে চলে এসেছি, এসে আবার আমি শ্যুট করছি। তো এবার আমি বলবো থার্ড কম্পোজিশনের ব্যাপারে। ঠিক আছে, তো স্টুডিওতে একটু লাইটিংয়ের সমস্যা হতে পারে, তো কিছু ম্যানেজ করে নিই একটু। তো থার্ড কম্পোজিশনের কথাটা বলি। তো হ্যাঁ, থার্ড কম্পোজিশনটা কিন্তু হচ্ছে নেগেটিভ স্পেস। তো তোমরা নেগেটিভ স্পেস কী করে ইউজ করবে সেটা বলে দিই। তোমার যে গ্রিড লাইন যেটা আছে, গ্রিড লাইনের একদম কোনায় বা একটা কোনায় বা একদম স্ট্রেট সেন্টারে, ডেড সেন্টারে তুমি কিন্তু তোমার সাবজেক্টকে রাখলে, আর বাদ বাকি যা এরিয়া আছে ওটা কিন্তু তুমি পুরো ফাঁকা রেখে দিলে, বা ওখানে তুমি ছবিটা ব্যালেন্সিংয়ের জন্য তুমি ওখানে কোনো অন্য একটা সাবজেক্টও দিতে পারো। সেটা তোমার ব্যাপারের ওপর, তোমার ক্রিয়েটিভিটির ওপর তুমি ইউজ করবে। কিন্তু পার্সোনালি যদি আমাকে তুমি জিজ্ঞেস করো আমি কী করে এটা ইউজ করি, আমি এটা কিন্তু আকাশের সাথে কোনো সাবজেক্ট থাকলো বা সেটাকে আমি একটা সাইডে কোনায় রেখে আকাশের সাথেই আমি বেসিক্যালি নেগেটিভ স্পেসটা করার ইউজ করি, তাহলে কিন্তু ছবিটা অনেক আই প্লিজিং হয় আর দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো হ্যাঁ, এই কম্পোজিশনটা কিন্তু ইউজ করো, আর এটা কিন্তু আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কম্পোজিশনের মধ্যে একটা। তো এটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগবে, আই থিঙ্ক এটা ট্রাই করে দেখো একবার। ফোর্থ কম্পোজিশন, আর এই কম্পোজিশনটা কিন্তু একটা মারাত্মক একটা কম্পোজিশন, সেটা হচ্ছে ইউজিং দ্য ফোরগ্রাউন্ড। ইউজিং দ্য ফোরগ্রাউন্ডে কী হয়, তুমি যে ছবিটাকে না 3 ডাইমেনশনাল বানাতে পারো। কী হয়, বেসিক্যালি আমরা যখন ছবি তুলি মাঝে মাঝে ছবিগুলো কিন্তু 2 ডাইমেনশনাল হয়, জাস্ট ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে মিডগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড বলে কিছু থাকে না। তো তুমি যদি তোমার ছবিতে ফোরগ্রাউন্ডকেও অ্যাড করো না, তাহলে ছবিটার মধ্যে 3 ডাইমেনশনাল একটা ভাব আসে আর ছবিটা কিন্তু দেখতে খুবই আই প্লেজিং হয়। তো আমি বলবো ফোরগ্রাউন্ডের ইউজ যারা পারে বা যারা শিখে নিয়েছে একবার না, তারা বলতে গেলে একটা
লেভেলে আছে, একটা লেভেল অবধি চলে গেছে তারা। তো ইউজিং দ্য ফোরগ্রাউন্ড মানে ছবির মধ্যে চেষ্টা করো ফোরগ্রাউন্ডটা ইউজ করার। ইরফান জুনেজো একটা বিগ ইউটিউবার, যারা তোমরা যারা জানো, ও কিন্তু এক নিজের ছবিতে হোক বা ভিডিওতে হোক ফোরগ্রাউন্ড নিয়ে কিন্তু প্রচুর খেলেছে। তো চেষ্টা করো নিজের ছবি হোক বা ভিডিও হোক, ওতে যদি একটু ফোরগ্রাউন্ড আনতে পারো তা তোমার ছবিটা বা ভিডিওটা কিন্তু একটু 3 ডাইমেনশনাল হবে, আর সেটা কিন্তু দেখতে কিন্তু একটা মারাত্মক ঘ্যামা লাগবে, ডেপথ আসবে ছবির মধ্যে একটা। তো চেষ্টা করতে পারো এইটা ইউজ করো। এটাও আমার একটা ফেভারিট কিন্তু একটা কম্পোজিশন আছে। তো হ্যাঁ, কম্পোজিশন নিয়ে তো কথা অনেক হলো, এবার আসি হচ্ছে লাইটিংয়ের কথা নিয়ে। দেখো, লাইটিংয়ের কথায় যদি আসি তাহলে কিন্তু ফার্স্ট আমি বলবো লাইটিং সবসময় চেষ্টা করো গোল্ডেন আওয়ারে শ্যুট করার। গোল্ডেন আওয়ারটা কী হয়, গোল্ডেন আওয়ারে বেসিক্যালি তোমার যে হাইলাইটগুলো হয় বা শ্যাডোগুলো হয় ওগুলো কিন্তু প্রপার থাকে, যার ফলে কিন্তু তোমার ছবি কিন্তু অনেক সুন্দর লাগে, একটা গোল্ডেন টোন আসে ছবির মধ্যে, যাতে কিন্তু তোমার যে স্কিন টোনের কালার হয় বা তোমার যে ওভারঅল যে এনভায়রনমেন্টের কালার হয় সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তো চেষ্টা করো সবসময় যে গোল্ডেন আওয়ার শ্যুট করার। এবার আসি, অনেকে শ্যুট করে কি একদম ভরা রোদ্দুরে বা 10টা সাড়ে 10টার সময়, ওই টাইমটা কী হয়, ওই টাইমটা লাইটটা খুবই হার্শ থাকে, যেহেতু হার্শ লাইট তাই শ্যাডোগুলো যেগুলো হয় ওগুলো কিন্তু খুবই ডমিনেন্ট শ্যাডো হয়, মানে খুব ডার্ক শ্যাডো হবে। তো চেষ্টা করো ওই টাইমে যদি তুমি স্ট্রাকচার ফটোগ্রাফি করো বা স্ট্রাকচার টাইপ যদি ফটোগ্রাফি করো, যেখানে তোমার লাইট হাইলাইট আর শ্যাডো নিয়ে একটু মানে যদি খেলে দিতে পারো ওই জায়গাটায়, তাহলে কিন্তু আমি বলবো ছবি তোমার মারাত্মক হবে। স্ট্রাকচারের ছবি তখন তোলার চেষ্টা করো, স্ট্রাকচার লিডিং লাইন তখন কিন্তু প্রমিনেন্ট হয়ে যায়, চেষ্টা করো এরকম করে। আর হ্যাঁ, সবসময় কিন্তু সূর্য যেদিকে আছে বা আলোর ডাইরেকশনে শ্যুট করো, তাহলে কিন্তু ছবি আরও ভালো হবে। তো ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর আসি, ক্লাউডি ওয়েদারে কিন্তু পোর্ট্রেট ছবি ভালো হয়। যখন মাথার উপর আকাশে যখন মেঘ থাকবে, সূর্যের অত থাকবে না, তখন কিন্তু তোমার পোর্ট্রেট ছবি ভালো হয়, কারণ তখন কিন্তু লাইট সফট হয়ে যায়। যেহেতু সফট লাইট, তাই কিন্তু ছবি বা হিউম্যানের যে গায়ের যে টোনটা হয় ওটা কিন্তু খুব সুন্দর হয়, আর ছবি কিন্তু অনেক ভালো লাগে। তো এইগুলোই হচ্ছে বেসিক লাইটিং টিপস, যেগুলো তোমরা ইউজ করো তোমাদের ভিডিওর মধ্যে বা ছবির মধ্যে, তাহলে কিন্তু অনেক ভালো তোমাদের ছবি বা ভিডিও সব। তো হ্যাঁ, এইগুলো করে কিন্তু তুমি ফোন থেকেই কিন্তু ভালো ছবি তুলতে পারো, যা যা বললাম। আর এরপরে হয়তো তোমার বাবার কাছে আর তো ডিএসএলআর নিয়ে আর বকা খেতে হবে না মনে হয়, জানি না।